তিন দিন ধরে একই অবস্থায় খালেদা জিয়া, এভার কেয়ারেই চলবে চিকিৎসা, সার্বক্ষণিক চিকিৎসা ব্যবস্থা তদারক করছেন তারেক রহমান। ৩ দফা বাস্তবায়নে প্রাথমিকের সহকারী শিক্ষকদের কর্মবিরতি, দাবি পূরণ না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার হুঁশিয়ারি। যুদ্ধক্ষেত্রে সামরিক সক্ষমতা প্রদর্শনে বঙ্গোপসাগরে নৌবাহিনীর মহড়া শেষ হচ্ছে আজ, যোগ দিয়েছেন 4 উপদেষ্টা। গাজায় নামেই যুদ্ধবিরতি, অব্যাহত রয়েছে হামলা, ইসরায়েলি বর্বরতায় নিহতের সংখ্যা ছাড়িয়েছে 70,000। এবং রুদ্ধশ্বাস ম্যাচে শেষ ওভারে জয়, সাইফুদ্দিন দারুণ ব্যাটিংয়ে কেটেছে শঙ্কা, সিরিজের সমতা বাংলাদেশের। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম। দর্শক, আমন্ত্রণ বেলা 11টার সংবাদে, সাথে আছি আমি তাসলিমা তিথি। চলে যাচ্ছি পুরো খবরে। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থা গত 3 দিন ধরে একই রকম রয়েছে। রাজধানীর এভারকেয়ার হাসপাতালে দেশি বিদেশি চিকিৎসকদের পরামর্শে তার চিকিৎসা চলছে এবং আপাতত এখানেই চলবে। শনিবার রাত 9টার পর এভারকেয়ার হাসপাতাল ফটকে এক সংবাদ সম্মেলনে তথ্য জানান বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য ও খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসক অধ্যাপক ডক্টর AZM জাহিদ হোসেন। খালেদা জিয়ার চিকিৎসা ও শারীরিক অবস্থা নিয়ে সর্বশেষ তথ্য জানাতে তিনি সাংবাদিকদের সঙ্গে কথা বলেন। তিনি জানান, সাবেক প্রধানমন্ত্রীর চিকিৎসায় দেশের চিকিৎসকদের পাশাপাশি যুক্তরাজ্য, সৌদি আরব, চীন ও যুক্তরাষ্ট্রের বিভিন্ন হাসপাতালের চিকিৎসকদের পরামর্শ নেওয়া হচ্ছে। তাদের যৌথ আলাপ আলোচনার ভিত্তিতে এখানে তার চিকিৎসা অব্যাহত আছে এবং অব্যাহত থাকবে। তাদের উৎকণ্ঠার কথা তারা প্রকাশ করেছে এবং আপাতত 11তম গ্রেডে বেতন ভাতা সহ 3 দফা বাস্তবায়নের দাবিতে রোববার থেকে পরীক্ষা বর্জন সহ সারা দেশে লাগাতার কর্মসূচি পালন করছেন প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকরা। শনিবার প্রাথমিক শিক্ষক দাবি বাস্তবায়ন পরিষদের এক যৌথ বিবৃতিতে কর্মসূচির কথা জানানো হয়। এতে বলা হয়, অর্থ মন্ত্রণালয় এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সচিব সহ ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে আলোচনার সিদ্ধান্ত অনুযায়ী আশ্বাসের পর 18 দিন পার হয়েছে। অদ্যাবধি 3 দফা দাবির মধ্যে আপাতত 11তম গ্রেডের প্রজ্ঞাপন জারি ও অন্যান্য দাবি বাস্তবায়নে কাঙ্ক্ষিত দৃশ্যমান অগ্রগতি হয়নি। অর্থ মন্ত্রণালয়ের কমিটমেন্ট অনুযায়ী আপাতত 11তম গ্রেড সহ 3 দফা দাবি বাস্তবায়নে দৃশ্যমান অগ্রগতি না হওয়ায় রোববার থেকে যথারীতি আগের মতো পরীক্ষা বর্জন সহ লাগাতার পূর্ণ দিবস কর্মবিরতি কর্মসূচি চলবে। সমুদ্র সীমায় দেশের সার্বভৌমত্ব রক্ষা ও যুদ্ধক্ষেত্রে সামরিক সক্ষমতা প্রদর্শনে বঙ্গোপসাগরে বাংলাদেশ নৌবাহিনীর বার্ষিক সমুদ্র মহড়া অনুষ্ঠিত হচ্ছে। রোববার 5 দিনের এই সামরিক মহড়ার শেষ দিন। সকাল থেকে চট্টগ্রামে নৌবাহিনীর বিভিন্ন ফ্রিগেট, করভেট, ওপিভি, মাইন সুইপার, পেট্রোল ক্রাফট, মিসাইল বোট সহ বিভিন্ন যুদ্ধজাহাজ মহড়ায় অংশ নিয়েছে। এছাড়া নৌবাহিনীর মেরিটাইম পেট্রোল এয়ারক্রাফট, হেলিকপ্টার এবং বিশেষায়িত ফোর্স সোয়ার্ডস এই মহড়ায় অংশ নিয়েছে। এদিকে মহড়ায় যোগ দিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী, আইন উপদেষ্টা আসিফ নজরুল, শিল্প উপদেষ্টা আদিলুর রহমান ও পরিবেশ উপদেষ্টা রিজওয়ানা আহসান অংশ নিয়েছেন। নৌবাহিনীর প্রধান অ্যাডমিরাল এম নাজমুল হাসান উপদেষ্টাদের সঙ্গে নিয়ে বানৌজা খালিদ বিন ওয়ালিদ থেকে মহড়ায় বিভিন্ন নৌ রণকৌশল প্রত্যক্ষ করছেন। সমাপনী দিনের মহড়ায় জাহাজ থেকে ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ, শোল্ডার লঞ্চড সারফেস টু এয়ার মিসাইল ফায়ারিং, অ্যান্টি এয়ার র্যাপিড ওপেন ফায়ার, রকেট ডেপথ চার্জ ফায়ার, ইউএবি অপারেশন, নৌ কমান্ডোদের সার্চ অ্যান্ড সিজার ও নৌযুদ্ধের বিভিন্ন কলাকৌশল প্রদর্শন করা হচ্ছে। বাছাইকৃত লাল সরিষার দানা থেকে তৈরি হয় প্রাণ সরিষার তেল, আসল ঝাঁঝে আসল স্বাদে। হলমার্ক গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক কয়েদি মোহাম্মদ তানভীর মাহমুদ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। তিনি হলমার্ক কেলেঙ্কারির মামলায় কারাভোগ করেছিলেন। শনিবার রাত 10:30টার দিকে ঢামেকে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। কারা অধিদপ্তরের এআইজি মোহাম্মদ জান্নাতুল ফরহাদ এই তথ্য নিশ্চিত করে জানান, দুপুরে অসুস্থতা বেড়ে গেলে হলমার্ক গ্রুপের এমডি তানভীর মাহমুদকে ঢাকা কেন্দ্রীয় কারাগার থেকে ঢামেকে নেওয়া হয়। দুপুর 1:35 তাকে কারাগার থেকে হাসপাতালের উদ্দেশ্যে পাঠানো হয়।
পরে বিকেল 4টায় ঢামেক হাসপাতালে ভর্তি করা হয়। চিকিৎসকের নির্দেশে তাকে এক্সট্রা বেড 19 নম্বরে রাখা হয়েছিল। হাসপাতালে ভর্তির পর তার শারীরিক অবস্থা দ্রুত অবনতি ঘটে। পরে শনিবার রাত 10:30টার দিকে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। কারা কর্তৃপক্ষ জানায় তিনি দীর্ঘদিন ধরে বিভিন্ন জটিল রোগে ভুগছিলেন। রোজকার সাধারণ খাবার এখন হবে অসাধারণ। প্রাণ স্বাদের মশলা, স্বাদ বাড়ায়, ঘ্রাণ ছড়ায়। জানাবো আন্তর্জাতিক সংবাদ। ঘূর্ণিঝড় দিতওয়ার প্রভাবে টানা বৃষ্টিপাত ও ভয়াবহ বন্যায় বিপর্যস্ত শ্রীলঙ্কায় জরুরি অবস্থা জারি করা হয়েছে। চলমান দুর্যোগে পরিস্থিতি ক্রমশ ভয়াবহ হয়ে ওঠায় শনিবারের সিদ্ধান্ত নিয়েছেন দেশটির প্রেসিডেন্ট অনুরা কুমারা দিশানায়কে। শ্রীলঙ্কায় এই দুর্যোগে এখন পর্যন্ত 132 জনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছে স্থানীয় দুর্যোগ ব্যবস্থাপনা কেন্দ্র। এছাড়া নিখোঁজ রয়েছে আরও 176 জন। ডিএমসি জানায় ঘূর্ণিঝড় জনিত বন্যা ও ভূমিধসে 15,000-এরও বেশি বাড়িঘর পুরোপুরি ধ্বংস হয়ে গেছে। আশ্রয় কেন্দ্রে ঠাঁই নিয়েছে 77,000-এর বেশি মানুষ। পরিস্থিতি সামাল দিতে সেনাবাহিনী, নৌবাহিনী ও বিমান বাহিনী মাঠে নামানো হয়েছে। শ্রীলঙ্কার প্রায় 1/3 এলাকায় বিদ্যুৎ ও পানি সরবরাহ ব্যবস্থা বিপর্যস্ত হয়ে পড়েছে। পানি শোধনাগার প্লাবিত হওয়ায় সুপেয় পানির তীব্র সংকট দেখা দিয়েছে। ইন্টারনেট সংযোগও অচল হয়ে পড়েছে বহু অঞ্চলে। শ্রীলঙ্কার ইতিহাসে 2017 সালের পর এটি সবচেয়ে প্রাণঘাতী প্রাকৃতিক দুর্যোগ। এই সময় বন্যা ও ভূমিধসে 2 শতাধিক মানুষের প্রাণহানি হয়েছিল। আর 2003 সালের ভয়াবহ বন্যায় মারা গিয়েছিল 254 জন। গাজায় নামেই কার্যকর হয়েছে যুদ্ধবিরতি। অবরুদ্ধ উপত্যকায় আগের মতোই অব্যাহত রয়েছে ইসরায়েলি হামলা। এতে নিহতের সংখ্যা 70,000-এর মর্মান্তিক সীমা ছাড়িয়ে গেছে। ফিলিস্তিনি স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে 2023 সালের 7 অক্টোবর থেকে ইসরায়েলি আগ্রাসনে এখন পর্যন্ত গাজায় মৃত্যু হয়েছে অন্তত 70,100 মানুষের। আহত হয়েছেন 1,70,000-এরও বেশি। হতাহতের এই ভয়াবহ সংখ্যাটি এমন এক সময় এলো যার কয়েক সপ্তাহ আগেই যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় গাজায় যুদ্ধবিরতি কার্যকর হয়েছে। কিন্তু সেই চুক্তি সত্ত্বেও ইসরায়েলি সেনাবাহিনী স্থল, নৌ ও আকাশপথে বিভিন্ন অঞ্চলে হামলা চালিয়ে যাচ্ছে। শনিবার সকালে খান ইউনিসের পূর্বাঞ্চল বানি সুফাইলা শহরে আল ফারাবি স্কুলের কাছে বেসামরিক মানুষের ওপর ইসরায়েলি ড্রোন হামলায় প্রাণ হারায় 2 ফিলিস্তিনি শিশু, জুমা ও ফাদি তামের আবু আসুসে। গুরুতর আহত অবস্থায় তাদের নাসের মেডিকেল কমপ্লেক্সে নেওয়া হলে সেখানে তাদের মৃত্যু হয়। প্রত্যক্ষদর্শীরা জানান, হামলার লক্ষ্যবস্তু হওয়া এলাকা ছিল যুদ্ধবিরতি চুক্তিতে নির্ধারিত ইয়েলো লাইনের বাইরে। গাজা সরকারের গণমাধ্যম কার্যালয়ের পরিচালক ইসমাইল আল থাওয়াবতা বলেন, যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পর থেকে অন্তত 535 বার ইসরায়েল চুক্তি লঙ্ঘন করে হামলা চালিয়েছে। তিনি বলেন, গাজার মানবিক পরিস্থিতি নজিরবিহীন মাত্রায় অবনতির দিকে যাচ্ছে। ইসরায়েলি আগ্রাসনে অবকাঠামো ও জরুরি সেবাগুলো ধ্বংস হয়ে গেছে। সংবাদ শেষ করব খেলার খবর জানিয়ে। একটা সময় মনে হচ্ছিল সহজেই জিতে যাবে বাংলাদেশ। সেখান থেকে শেষ দিকে এসে জমে ওঠে ম্যাচ। মোহাম্মদ সাইফুদ্দিন দারুণ ব্যাটিংয়ে সেই শঙ্কা দূর করে দিলেন। শেষ ওভারে দারুণ এক জয় পেল লিটন দাসের দল। চট্টগ্রামে সিরিজের দ্বিতীয় টি-20তে আয়ারল্যান্ডকে 4 উইকেট আর 2 বল হাতে রেখে হারিয়ে 3 ম্যাচ সিরিজে 1-1 সমতা ফিরিয়েছে টাইগাররা। প্রথমে ব্যাট করে 6 উইকেটে 170 রান তুলেছিল আয়ারল্যান্ড। জবাবে 19.4 ওভারে 6 উইকেটে 174 করে বাংলাদেশ। 171 রানের লক্ষ্যে উড়ন্ত সূচনা করেন পারভেজ হোসেন ইমন, কিন্তু তার সঙ্গী তানজিদ তামিমকে ফিরতে হয়েছে হতাশা নিয়ে। 16 বলে 26 রানের উদ্বোধনী জুটি ভাঙে ইমনের সঙ্গে তামিমের ভুল বোঝাবুঝিতে। 10 বলে 7 করে বোলার ম্যাকার্থি সরাসরি থ্রোতে ফেরেন তামিম। এর আগে চট্টগ্রামের বীরশ্রেষ্ঠ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান স্টেডিয়ামে টস হেরে ফিল্ডিংয়ে নামে বাংলাদেশ। 2 প্রান্ত থেকে স্পিন দিয়ে আক্রমণ শুরু করেন অধিনায়ক লিটন দাস, তবে বাজিমাত হয়নি। শেখ মেহেদী আর নাসুম আহমেদের প্রথম 2 ওভার থেকে 27 রান তুলে নেয় আইরিশরা। দর্শক, সংবাদ শেষ করার আগে শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরও একবার।
3 দিন ধরে একই অবস্থায় খালেদা জিয়া, এবার কেয়ারেই চলবে চিকিৎসা। সার্বক্ষণিক চিকিৎসা ব্যবস্থা তদারক করছেন তারেক রহমান। 3 দফা বাস্তবায়নে প্রাথমিকের সহকারী শিক্ষকদের কর্মবিরতি, দাবি পূরণ না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার হুঁশিয়ারি। যুদ্ধক্ষেত্রে সামরিক সক্ষমতা প্রদর্শনে বঙ্গোপসাগরে নৌবাহিনীর মহড়া শেষ হচ্ছে আজ। যোগ দিয়েছেন 4 উপদেষ্টা। গাজায় নামেই যুদ্ধবিরতি, অব্যাহত রয়েছে হামলা। ইসরায়েলি বর্বরতায় নিহতের সংখ্যা ছাড়িয়েছে 70,000। এবং রুদ্ধশ্বাস ম্যাচে শেষ ওভারে জয়, সাইফুদ্দিন দারুণ ব্যাটিংয়ে কেটেছে শঙ্কা। সিরিজে সমতা বাংলাদেশের। দর্শক, এই ছিল এখনকার মতো। এরপর দেখবেন দুপুর 1টা নিউজ। প্রতি মুহূর্তে সর্বশেষ খবর জানতে ভিজিট করুন jagunews24.com। ফলো করুন আমাদের ভেরিফাইড ফেসবুক পেজ এবং সাবস্ক্রাইব করুন জাগো নিউজের ইউটিউব চ্যানেল। ধন্যবাদ সবাইকে।